নমস্কার বন্ধুরা, আমি মানিক তোমাদেরকে পুনরায় লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আজকের লেকচারটি বা আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এটি একটি স্পেশাল লেকচার সিরিজ বা আলোচনার সিরিজ বা পর্যায় হতে চলেছে। আমরা আগে বা ইতিপূর্বে তোমরা দেখেছো যে আমরা এনটিএ নেট বা যারা ইউজিসি নেট বলো তাদের পেপার ওয়ানের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। তো এইবার আমি ভাবলাম যে তোমাদের ডব্লিউবি সেটের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হয়ে থাকে সেগুলো সমাধান করি। তাই আজকে আমি 2015 সাল থেকেই শুরু করব, তবে এবারে কিন্তু একটু আলাদাভাবে করব। আমি সেখানে কিন্তু টিচিং অ্যাপটিটিউড যদি করেছিলাম, টিচিং অ্যাপটিটিউড থেকে সব করাচ্ছিলাম, কিন্তু আমি এবারে কিন্তু একেবারে পুরো প্রশ্নটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আজকে আমি যে পেপারটা ধরেছি একেবারে তোমাদের 2015 সালের প্রশ্নটা নিয়েছি। 2015 সালে দেখো পেপার ওয়ান নিয়ে আলোচনা করব। আমি পুরো একেবারে 1, 2, 3, 4 করে আমি আলোচনা করব। তবে 2015 সালে যখন প্রশ্ন হয়েছিল তখন কিন্তু 60টি প্রশ্ন থাকতো, যেখানে তোমরা 50টি প্রশ্ন অপ্ট করতে পারতে। তবে এখন সেটা কমিয়ে দিয়ে 50টি করা হচ্ছে। তো আমরা কিন্তু 60-এর মধ্যে 60টি প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন রয়েছে এই যে ইফেক্টিভ টিচিং ডিপেন্ডস অন, অর্থাৎ একটি কার্যকরী শিক্ষণ। এবার এই কার্যকরী শিক্ষণটা কি একটু বুঝিয়ে দিই। দেখো টিচার পড়িয়ে গেলেন, অথচ সেই পড়ানোর মাথা মুন্ডু কিন্তু ছাত্রছাত্রী কিছু বুঝতে পারলে না, তাহলে ওটা কি ইফেক্টিভ টিচিং হলো? অবশ্যই না। অর্থাৎ একজন শিক্ষক যে টপিকটা নিয়ে পড়ালেন ছাত্রছাত্রী যদি বোধগম্য করতে পারলো তখনই ইফেক্টিভ টিচিং। তাহলে এখানে বলেছে যে এই ইফেক্টিভ টিচিংটা কিসের উপর ভিত্তি করে দাঁড়াবে? 4টি অপশন রয়েছে। দেখো প্রথম অপশন বলছে কোয়ালিফিকেশন অফ টিচার, একজন শিক্ষকের তার শিক্ষাগত যোগ্যতা তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ একজন শিক্ষক তিনি যদি সমস্ত রকম ডিগ্রি অর্জন করে নিয়েছে তাহলে খুব ভালো পড়াতে পারবেন। এটি কি যথার্থ? তোমাদের কি মনে হয়? দেখো অনেক টিচার রয়েছে যারা কিন্তু একটা মিনিমাম কোয়ালিফিকেশন রাখে, তবে তারা খুব সুন্দর পড়াতে পারে। তো তারাও কিন্তু সেই ক্ষমতার অধিকারে যে ইফেক্টিভ টিচিং তারা দিতে পারে। এমনও হতে পারে অনেক ডিগ্রি তাদের রয়েছে, তারা কিন্তু সঠিকভাবে পড়াশোনা করাতে পারে না, অর্থাৎ সেই টপিকটাকে খুব ভালো করে স্টুডেন্টদের মতো করে এক্সপ্লেন করতে পারে না, যার জন্য ইফেক্টিভ টিচিং নাও হতে পারে। তাই আমরা কোয়ালিফিকেশন অফ টিচারটাকে আমরা কখনোই ইফেক্টিভ টিচিংয়ের মানদণ্ড বলে ধরতে পারি না। তারপরে দেখো বলেছে পার্সোনালিটি অফ টিচার, একজন শিক্ষকের ব্যক্তিগত চরিত্র। একজন টিচার তিনি খুব রুড, তিনি খুব কড়া ভাষায় কথা বলেন, তার মানে কি শিক্ষকের যে পড়াশোনা কি ছাত্রছাত্রীরা শুনবেন না, বা শুনে সেখানে ছাত্রছাত্রী যদি শিক্ষক যদি ভালো পড়ায় তাকে বুঝবে না? অবশ্যই নয়। আবার যদি কোনো টিচার খুব ভালো মিশুকে হয়ে থাকে, খুব ছাত্রছাত্রীদের সাথে খুব ভালো করে মেশে, তাহলে কি তিনি যদি পড়াশোনার সময় ঠিক করে পড়ায় না, তাহলে কি ওর টিচিংটা কি ইফেক্টিভ হয়ে যাবে? নিশ্চয়ই নয়। তাই পার্সোনালিটি অফ টিচার অবশ্যই এখানে হবে না। তারপরে অপশন সি হ্যান্ড রাইটিং অফ টিচার, এটি কখনোই সম্ভব নয়। হ্যান্ড রাইটিং ভালো হলে কি খারাপ হলে টিচার যে তিনি পড়াচ্ছেন সেটা কি ইফেক্টিভ বা ডিফেক্টিভ হয়ে যাবে? না, ওরা ডিপেন্ড করে না। তাহলে অপশন ডিটা হওয়ার চান্স সব থেকে বেশি, আমরা না পড়েই বলতে পারছি। অর্থাৎ বলছে সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ টিচার, অর্থাৎ একজন টিচার তিনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেই সাবজেক্টের উপরে তিনি তার যথেষ্ট নলেজ বা জ্ঞান রেখেছেন, তাহলে ওই টপিকটা ভালো করে পড়াতে পারবেন, এবং যে টপিকটা বোঝাচ্ছেন সেটা ছাত্রছাত্রীরা খুব ইজিলি বুঝতে পারবেন, কারণ টিচার তিনি খুব সুন্দরভাবে ক্লিয়ারলি সব কিছুকে এক্সপ্লেন করতে পারছে। তাহলে আমাদের অপশন ডি, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ এ টিচার, তাই না? এবার নেক্সট প্রশ্নে আসি, কোয়েশ্চেন 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ গুড কোয়েশ্চেন পেপার? একটা ভালো প্রশ্নপত্র, সেখানে কোনটা ভালো প্রশ্নপত্র হওয়ার গুণের মধ্যে পড়ে না? অর্থাৎ এদের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো কিন্তু আমরা বলতে পারি যে খারাপ প্রশ্নপত্রের গুণ, কিন্তু ভালো প্রশ্নপত্রের মধ্যে খারাপ প্রশ্নপত্রের গুণ, ভালো প্রশ্নপত্রের মধ্যে কিন্তু থাকবে না এমন কোনটি গুণ? ভালো করে দেখো যে কোনটা গুড কোয়েশ্চেন পেপারের মধ্যে থাকবে না, অর্থাৎ কোনটা ব্যাড থিং যেটা একটা গুড কোয়েশ্চেন পেপারের মধ্যে থাকবে না। দেখো অবজেক্টিভিটি, অবজেক্টিভিটি মানে কি? আমি মনে করো আমি 10টা ক্লাস নিয়েছি, তার মধ্যে দেখা গেল যে 10টি ক্লাসের মধ্যে একটি ক্লাসে 5 জন মতো স্টুডেন্ট এসেছিল, বাকি ক্লাসগুলোতে ক্লাস ভর্তি এসছে।
তো যেদিন পাঁচজন এসেছিল সেদিন যে টপিকটা আমি পড়িয়েছি সেখান থেকে আমি সব থেকে বেশি প্রশ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। বাকি দিন যারা এসেছিল যা পড়িয়েছিলাম তার থেকে আমি কম দিলাম। তো এখানে কিন্তু আমি যে কাজটা করছি যে আমি নিজের মতো করে আমি ওই পাঁচজন ছেলেকে গুরুত্ব দিয়ে আমি কিন্তু প্রশ্নটা করছি। তো এক্ষেত্রে কিন্তু আমি কি করছি, আমি নিজের ব্যক্তিগত আমি অনুভূতিটাকে প্রকাশ করছি, তাই না? যে আমার মনে হয়েছে যে যারা এসেছে ওই দিনটাতে আমি তাদেরকেই বেশি জোর দেবো, তাহলে ওটা কিন্তু আমি সাবজেক্টিভলি, অর্থাৎ আমি নিজে ইনভলভ হয়ে যাচ্ছি, নিজের মতো করে করছি, এটা হচ্ছে সাবজেক্টিভিটি। ওকে, অবজেক্টিভিটি উল্টোটা, অর্থাৎ আমি সবার মতো না ভেবে আমি ওই পাঁচজনের মতো না ভেবে আমি বাকি সবার জন্য ভাববো, সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছে, ঠিক আছে। আমি অবজেক্টিভলি দেখব, আমি পার্সোনাল রাগ বা হিংসে বা পছন্দ কোনোটাকে গুরুত্ব দেব না, ঠিক আছে। সেটা হচ্ছে অবজেক্টিভিটি। তাহলে এটা গুড কোশ্চেন কোয়ালিটির এটা একটা বড় একটা কোয়ালিটি বলতে পারি, কোয়ালিটি, তাই না? তাই সাবজেক্টিভিটি কিন্তু বড় কোয়ালিটির মধ্যে পড়ে না, এটা একটা মিন মাইন্ডেড, তাহলে এটা আমার কোয়ালিটির মধ্যে পড়ছে না। নো ইউজ অফ ভোগ ওয়ার্ডস, অর্থাৎ আমি অস্পষ্ট কোনো শব্দ ব্যবহার করব না, এটাও কিন্তু একটা গুড কোয়ালিটি। আমি কোশ্চেন যখন করছি আমি কোনো অহেতুক কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, গ্রামীণ ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু ব্যবহার করতে পারি না, তাহলে এটা একটা গুড কোয়ালিটি। রিলায়েবল, আমি যে প্রশ্ন করছি সেটা বাস্তবসম্মত হবে, অবশ্যই এটাও গুড কোয়ালিটি। তাহলে এগুলো যদি কোয়ালিটির মধ্যে পড়ে তাহলে এই সাবজেক্টিভিটি কিন্তু একটা ভালো প্রশ্নপত্রের মধ্যে পড়ে না। তাই আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে সাবজেক্টিভিটি, অর্থাৎ আমাদের অপশন বি এখানে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যদিও গুড কোশ্চেনের এটা কিন্তু কোয়ালিটি নয়, কিন্তু আমাদের বলেছে কোনটা নয় বলেছে, তাই এখানে এটি। তাই বারবার বলি প্রশ্নগুলোকে ভালো করে পড়বে, কারণ আমরা দেখেছি যে অনেকে উত্তর জানে কিন্তু প্রশ্নটাকে ভালো করেই পড়ে না, যার জন্য প্রশ্ন উত্তর সব ভুল করে দিয়ে আসে। এবারে তৃতীয় নম্বর প্রশ্নে আসছি। দেখো তো কি বলছে, জাস্ট ওয়েট এ মিনিট, আবার একটু উঠে গেল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রজেক্ট এইড, এদের মধ্যে কোনটি প্রজেক্টের মাধ্যমে হয়, প্রজেক্টের সাহায্যের হয়ে থাকে। অর্থাৎ প্রজেক্ট নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যে কাজ করে থাকি প্রজেক্ট বিশেষ করে প্রজেক্টের ওয়ার্ক হয়ে থাকে। তো যেটা মূলত আমরা যেটা করে থাকি, এক হচ্ছে বিশেষ করে আমরা কোনো গ্লোব সিস্টেম করলাম, প্রজেক্ট হতে পারে, কেউ ছবি এঁকে এনেছে বা কোনো লেখা লিখে নিয়ে এসছে, তো এগুলো হচ্ছে কিন্তু প্রজেক্টের একটি গুণ। তো এখানে খুব ইজি রয়েছে, দেখো ব্ল্যাকবোর্ড তো কখনোই নয়, গ্লোবটা নিয়ার অ্যাবাউট হতে পারে, বাট প্রজেক্টের এখানে সাহায্য আমরা পাচ্ছি না প্রজেক্টের। এখানে প্রজেক্ট মেনলি এপিডিয়াস্কোপে হয়ে থাকে, ঠিক আছে। এপিডিয়াস্কোপ সম্পর্কে যদি জানতে চাও, আমি এগুলো নিয়ে অর্থাৎ প্রজেক্ট বিশেষ করে যে টিচিং এইডগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো দেখতে পারো, আমি সেখানে বলেছি, আলোচনা করেছি। তবে এগুলো সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা যদি করতে চাই তাহলে আমি একটা টিচিং এইড নিয়ে স্পেশালি একটা লেকচার করাবো, কারণ টিচিং অ্যাপটিটিউড থেকে তোমাদের আমি দুটো মাত্র ক্লাস নিয়েছি, থিওরিটিক্যাল ক্লাস, আমি জানি না, কারণ আমি মনে করি যে টিচিং অ্যাপটিটিউডটা একটু আন্ডারস্ট্যান্ডিং হলেই করতে পারবে, তাই সেখান থেকে বেশি কিন্তু আমি প্রশ্ন উত্তর সলভ করেছি। আমি যে সমস্ত জিনিসগুলো বাকি আছে তোমাদের আলোচনা করব, এই সেট পরীক্ষাটা হতে দাও, আমি সবগুলোকে কিন্তু বিস্তৃত লেভেলে আলোচনা করব, যেখান থেকে একটাও কোনো ইউনিট যেন বাদ না থাকে। এবার তৃতীয় নম্বর প্রশ্নে আসি, তাহলে এই উত্তরটা হলো এপিডিয়াস্কোপ। এগুলো তিনটি কিন্তু প্রজেক্ট এইডের মধ্যে পড়ছে, যদিও গ্লোবটা নিয়ার অ্যাবাউট কিন্তু প্রজেক্ট এইডের মধ্যেই পড়ে যায়, তবে আমাদের যেহেতু চারটি অপশনের মধ্যে একটিকে বাঁচতে হবে, তাই আমরা এপিডিয়াস্কোপ নিয়ে আমি তোমাদের রাইট অ্যান্সার করলাম। এবারে বলছে মোরাল ভ্যালু ক্যান বি ইফেক্টিভলি ইনকালকেটেড, অর্থাৎ নৈতিক জ্ঞান বা নৈতিক বোধ এটা কিভাবে ছড়াতে পারি অ্যামাং দ্য স্টুডেন্টস। আমি যদি স্টুডেন্টের মধ্যে নৈতিক জ্ঞানটা ছড়াতে চাই তাহলে এদের মধ্যে আমি কোনটাকে অ্যাপ্লাই করব। দেখো বলছে ফ্রিকুয়েন্টলি টকস অ্যাবাউট ভ্যালু, অর্থাৎ ক্লাসে সবসময় আমি ভ্যালু নিয়ে কথা বলছি, এটা করা উচিত, এটা করা উচিত নয়, সবসময় বলছি, তাহলে কি আমি ছাত্রদের মধ্যে সেই জ্ঞানটাকে ধরাতে পারি? জানি না, আমি তো মনে করি যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। হিমসেলফ প্র্যাকটিস দেম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ আমি মোরাল ভ্যালু নিয়ে কথা বলছি, স্টুডেন্টদেরকে বলছি এবং আমি সেটাকে নিজে পালনও করছি, এটা করা উচিত রে, তোরা এটা করবি না, এবং সেটা আমি যখন ক্লাসে ঢুকছি আমি করছি, রাস্তাঘাটে যখন তারা আমাকে দেখছে আমি সেই রকমভাবে বিহেভ করছি,
তাহলে আমি যদি মোরাল ভ্যালুটাকে প্র্যাকটিস করি, ছাত্রছাত্রীরা তো আমাকে দেখে অনুপ্রাণিত হবে, তাই না? তাই এটাকে আমরা অনুমান করে এগোচ্ছি যে এটা রাইট অ্যান্সার হতে পারে। বাকি অপশনগুলো দেখে নিই। টক টু গডস অ্যান্ড গডেসেস। আমি যদি ছাত্রছাত্রীকে বলি, দেখো তোমাদের যদি কোনো সমস্যা হয়েছে, তোমাদের যদি নৈতিক জ্ঞান নেই, তাহলে তোমরা ভগবানকে ডাকো, দেবীকে ডাকো, না, এটা কিন্তু রাইট নয়, যেটা আমি বলে ছাত্রছাত্রীদের মধ্যে মোরাল জ্ঞানটাকে ছড়াতে পারি, অবশ্যই নয়। টেল স্টোরিজ অফ গ্রেট পারসন, মহান মহান ব্যক্তিদের সম্পর্কে গল্প বললে কি হবে? ওদেরকে শোনানো হচ্ছে, কিন্তু ওরা শিখবে তখনই যখনই তার সামনের ব্যক্তিটি বা সামনের ব্যক্তিগণরা সেই কাজগুলি করছে। রাইট ওয়ার্ক যদি দেখতি, আমরা দেখি যে অনেকে সোশ্যাল ওয়ার্ক করে, সোশ্যাল ওয়ার্ক দেখেই কিন্তু অনেকে কিন্তু অনুপ্রাণিত হয়। তাই এটি একটি বড় একটি গুণ যে সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে বেশি জ্ঞান না বাড়িয়ে বা জ্ঞান সম্পর্কে কথা বলে বক্তৃতা দিয়ে না করে বরং সেটাকে প্র্যাকটিস করা উচিত। তাই এখানে আমাদের রাইট অ্যান্সার হলো হিমসেলফ প্র্যাকটিস দেম, অর্থাৎ আমি টিচার হয়ে যদি মোরাল ভ্যালুটাকে যদি প্র্যাকটিস করি তাহলে স্টুডেন্টরা জানবে, করবে। এবার আসি পঞ্চম প্রশ্ন, গুড ইভ্যালুয়েশন অফ রিটেন ম্যাটেরিয়াল শুড নট বি বেসড অন, অর্থাৎ আমি যদি একটা ভালো একটা রিটেন ম্যাটেরিয়ালে কিছু আমি কেউ ধরো কিছু লিখেছে বা আমি ধরো কিছু লিখেছি বা এক্সাম পেপারে কেউ কিছু লিখেছে, গুড ইভ্যালুয়েশন অর্থাৎ আমি যদি ইভ্যালুয়েশন করি রিটেন ম্যাটেরিয়াল, কোনো রিটেন ম্যাটেরিয়াল অর্থাৎ কোনো কেউ ধরো রাইটিং স্কিল লিখেছে, কেউ প্যারাগ্রাফ লিখেছে, তো সেই জায়গায় আমি কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেব না, কোন পার্টিকুলার জিনিসগুলোকে আমি অ্যাভয়েড করব? বলেছে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, অর্থাৎ কারোর বাচন ভঙ্গি ওয়াইজ বা মাফিক তাদের কিছু আমরা দেখেছি যে লেখার সময় আমরা অনেক রকম করে থাকি, যে যে কেউ বলতে পারে যে ইয়েস্টারডে আই ওয়াজ ইন মাই হোম, এটা কেউ বলতে পারে। আবার কেউ বলতে পারে যে আই ওয়াজ হোম ইয়েস্টারডে, ঠিক আছে? তো কেউ আগে পরে লিখতে পারে, তো এটা হচ্ছে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, কে আগে করতে পারে পরে করতে পারে। তো এটা আমার কিন্তু যখন আমি রিটেন মেটেরিয়ালে যখন করব তখন লিঙ্গুইস্টিক ম্যাটারটাকে আমি কিন্তু সত্যি আমি গুরুত্ব দেবো না। তাই আমার এটা কিন্তু মনে হয়েছে যে এটা রাইট অ্যান্সার, যেটাকে আমি আমি করবো না। তারা বলছে লজিক্যাল প্রেজেন্টেশন, আচ্ছা যদি কেউ লিখেছে কোনো প্যারাগ্রাফ লিখেছে বা প্যাসেজ লিখেছে কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে, ও যদি যুক্তিসম্মত করেছে না করেছে এটা তো জাজ করা আমার অবশ্যই প্রয়োজন। তাহলে আমি এটা তো একটা পার্ট, যে এটা আমি গুড ইভ্যালুয়েশনে আমি এটাকে তো ধরবো, তাই না? তো আমি এটাকে আমার ধরা উচিত, লজিক্যালটাকে আমি অবশ্যই দেখবো যে তাত্ত্বিক হয়েছে কিনা। তারপরে বলছে এবিলিটি টু রিপ্রোডিউস হোয়াট এভার ইজ রিড, অর্থাৎ যা আমি দেখছি লিখেছে সেখান থেকে কিছু বুঝতে পারছি, কিছু করতে পারছি, আবার নতুন কিছু করার সৃষ্টি করার ভাবনা ভাবছি। তো এটাও একটা কিন্তু আমি ইভ্যালুয়েশনের সময় দেখবো যে সে যে লিখেছে ওটা কোনো কি ফিউচার হোপ দেখাচ্ছে। অবশ্যই আমি একটা রিটেন ম্যাটেরিয়াল থেকে আমি কিছু বেনিফিট হচ্ছি, তো সেটা কিন্তু আমি অবশ্যই যখন আমি ইভ্যালুয়েট করবো আমি এটাকেও দেখবো। তারপরে বলছে কম্প্রিহেনশন অফ সাবজেক্ট, আমি একটা পার্টিকুলার টপিক নিয়ে লিখতে দিয়েছি, ওই টপিকটা যে সে বুঝেছে কিনা স্টুডেন্ট সেটা সম্পর্কে বিস্তৃত লিখেছে, তাহলে এটা তো অবশ্যই আমি একজন অ্যাজ এ টিচার হিসেবে আমি তো লক্ষ্য করবো যে যেটা লিখেছে সে তার মধ্যে সেই বোধ শক্তিটা এসছে কিনা। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে বা বেস্ট হতে হবে, কিন্তু যেটাকে করতে হবে না সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক, অর্থাৎ লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনটাকে আমি দেখবো না। আশা করি বুঝতে পেরেছ। এবারে নেক্সট চাই 6 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইজ পসিবল ইন টিচিং থ্রু, আমাদের বলছে যে এখানে অধিকাংশ ছাত্রছাত্রী তারা টিচিং বা শিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ করবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা পড়তে আসবে কখন বা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, অর্থাৎ আমি যখন ক্লাসে পড়াচ্ছি ধরো দেখা যাচ্ছে 50 বা 50 জন বা 60 জন ছাত্রছাত্রী একটা রুমে আছে, তো তারা আমি পড়ানোর সময় তারা অংশগ্রহণ করবে কিভাবে বা কোনটাতে বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করবে। আমি যদি এখানে ম্যাথডগুলো দেখাই, দেখো বলছে ডিসকাশন ম্যাথড, আমি যদি আলোচনাটা করি ডিসকাশন ম্যাথডে, আমি প্রত্যেকটা জিনিসকে ভালো করে ডিসকাস করছি, জানিস এটা ওটা, আচ্ছা ঠিক আছে, তো আমি একটা বাক্য দিলাম, সেই বাক্যটা এটা সাবজেক্ট কেন, আমি বললাম যে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কে করে, ডিসিশন কে নেয়, কর্তা, তাই তাদেরকে এরকমভাবে ভালো করে বোঝাচ্ছি। একটা ডিসকাশন ম্যাথডে প্রত্যেকের সাথে আলোচনা করে করছি। আমি কিন্তু এই মেথডটাতে কিন্তু অনেকজনকে কিন্তু একটা জায়গায় আনতে পারবো। ডিসকাশন মেথডে আমি গোটা ক্লাসে ছাত্রছাত্রীদের সাথে কিন্তু কথা বলতে পারবো। আমি কিন্তু এটাকে একটা আনুমানিক অ্যান্সার নিয়ে এগোচ্ছি। লেকচার মেথড, অর্থাৎ আমি কোনো কথা নয়, কোনো ডিসকাস করছি না, একটা টপিক সম্পর্কে খুব সুন্দর করে বলে দিয়ে যাচ্ছি,
হ্যাঁ, যে দেখো কমিউনিকেশন মানে এটি ওটি কমিউনিকেশন বিভিন্ন প্রকারের হয়ে থাকে, এটা ওরাল, ওটা রিটিন, তারপরে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, বিভিন্ন রকম কমিউনিকেশন আমি লেকচার দিয়ে যাচ্ছি। ছাত্ররা শুনবে কিন্তু বোর হয়ে যাবে, আদৌ কোনো বুঝবে? দেখা যাচ্ছে যে 20% স্টুডেন্ট ভালো করে শুনছে, আবার তাদের মধ্যে দেখা যাচ্ছে যে শুনছে হয়তো তাদের মধ্যে 10% বা 5% ভালো করে বুঝতে পারছে। তো এই মেথডটাকে আমি মনে করি না যে খুব একটা কার্যকরী। লেকচার মেথডটাকে আমার কাছে ক্রস থাকলো। অডিও ভিজুয়াল এইড, অর্থাৎ দেখা গেল যে আমি ভালো করে পড়ানোর জন্য আমি ধরো একটা সুন্দরভাবে আমি একটা দেখাচ্ছি যে একটা ত্রিভুজ কেমন হয়ে থাকে, তখন আমি সঙ্গে সঙ্গে একটা কোনো একটা বিস্কিট নিয়ে নিলাম, বা কোনো একটা আমি কোনো কিছু আমি কোনো ম্যাটেরিয়াল তুলে নিলাম, তো সেটা অডিও ভিজুয়াল এইড দিয়ে তাকে দেখাচ্ছে, অ্যাটেনশন থাকবে। তবে দেখা যাচ্ছে যে আমি যখন দেখাচ্ছি যে ক্লাসের সব ছাত্রছাত্রী কিন্তু অ্যাটেন্টিভ নাও হতে পারে, তাদের মনোযোগ না থাকতে পারে, হয়তো বা যেটা আমি দেখাচ্ছি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট তারা দেখতে পাচ্ছে বা কেউ দেখতে পাচ্ছে না, আবার হয়তো কেউ দেখতে পায় আবার কেউ শুনতে পায় না, ঠিক আছে, আবার কেউ শুনতে পায় আবার কেউ দেখতে পায় না। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা বাধা হয়ে থাকে এই যে মানুষের যে ইনএবিলিটিটা। কিন্তু ডিসকাশন মেথড করি, আমি প্রত্যেককে আমি বোঝাচ্ছি, যে কানে শুনতে পায় না তার কাছে গিয়ে আমি কিন্তু ভালো করে তাকে দৃশ্যের মাধ্যমে দেখাচ্ছি, যে চোখে দেখতে পায় না তার কানের কাছে গিয়ে ভালোভাবে বোঝাচ্ছি, ডিসকাশন করছি। তার মানে আমার ডিসকাশন মেথডটা কিন্তু এখনো কিন্তু রাইটভাবে থেকে গেছে। এটাও আমার অডিও ভিজুয়াল এটা কোথাও না একটা ব্যাহত হয়েছে, কারণ ম্যাক্সিমাম চেয়েছে না, ম্যাক্সিমাম পার্টিসিপেশন চেয়েছে। তার বলছে টেক্সট বুক মেথড। ওরে বাবা, এটা তো হবেই না, কারণ আমি টেক্সট বুকে যা আছে যা পড়ে এসেছি একেবারে টেক্সট বুকের লাইন বাই লাইন আলোচনা করছি, এতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্টিসিপেট করবে না। তাই আমাদের রাইট অ্যান্সার কিন্তু ডিসকাশন মেথড। ক্লিয়ার? অর্থাৎ আমাদের এই সেটটাও হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছো 6টি প্রশ্ন। এবারে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন নম্বর 7ম অর্থাৎ 7th কোশ্চেন। এটা কি বলছে দেখো, বলছে এই রিসার্চার, একজন রিসার্চার অর্থাৎ যিনি গবেষক, ডিভাইডস দ্য পপুলেশন, জনগণকে তিনি ভাগ করেছেন কিভাবে, পিজি গ্র্যাজুয়েটস, ওকে, 12 স্টুডেন্টস, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ পিজি স্টুডেন্টস হতে পারে, এবং 10+ স্টুডেন্টস অর্থাৎ 12 স্টুডেন্ট, তো এরকম ভাগ করেছে। ওকে, অ্যান্ড ইউজিং দ্য র্যান্ডম ডিজিট, এবং তাদের কাছ থেকে র্যান্ডমলি ভালো করে এগুলো ভালো করে, র্যান্ডম মানে কি, আমি আমার ইচ্ছে মতো 10 জন দাঁড়িয়ে আছে, এই 1 3 চলে আয়, আমি ইচ্ছে করে বললাম, এই 2 7 চলে আয়, র্যান্ডমলি। ওকে, তো ডিজিট টেবল হি সিলেক্ট সাম অফ দেম, তাদের মধ্যে র্যান্ডমলি কাউকে বেছে নিয়েছে, এই র্যান্ডমলি, অর্থাৎ পিজি করে ধরো মনে করো 10 জন রয়েছে, 12 দলে ধরো মনে করো সেখানে 10 জন রয়েছে, তো তাদের মধ্যে আমি র্যান্ডমলি বেছে নিলাম, কাউকে আমি আগে থেকে সিলেক্ট করে রাখিনি। তো এগুলোকে কি বলবো দেখো, এখানে বলেছে রিপ্রেজেন্টেটিভ ডাটা, অর্থাৎ কেউ যেন একটা রিপ্রেজেন্ট করছে দলকে, এবং সেই পার্টিকুলার দলের আমি একজনকে তুলে আনছি না, এখানে সেটা নয়, আমি তো র্যান্ডমলি করছি। তাহলে ভালো করে ওয়ার্ডটাকে খোঁজো, কোথায় র্যান্ডম রয়েছে, এই তো র্যান্ডম এইখানে রয়েছে, ইজি। দেখো অ্যাকচুয়ালি এখানে যদি সহজ বলি খোঁজা, তাহলে কিন্তু র্যান্ডম খুঁজলে হয়ে যেত, কারণ এখানে আমরা র্যান্ডম ওয়ার্ডটা পেয়েছিলাম। তো তবে এখানে দুটো দেখো, স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্তর অনুযায়ী, অর্থাৎ পিজি একটা স্তর, 12 একটা স্তর, তো তাই স্তর তো দুটো জায়গায় রয়েছে, কনফিউজিং এই জায়গায় ছিল যে এটা হচ্ছে এক প্রকার স্যাম্পলিং, যেটার নাম হয়েছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, পিজি একটা স্তর, 12 একটা স্তর। তবে এখানে যেহেতু র্যান্ডমলি কাজটা করেছে, তাই আমাদেরকে এই অপশনটাকে ধরতে হবে, অর্থাৎ স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে স্যাম্পলিং একটি বড় একটা ব্যাপার, অর্থাৎ স্যাম্পল নিতে হয়, অনুমান, অর্থাৎ কোনো আমরা বলি যে স্যাম্পল নেওয়া, তো সেই যে অনুমানটাকে নেওয়ার জন্য, যে বিশেষ একটা কোনো কিছুকে স্যাম্পল নেওয়ার জন্য, কোনো নির্দিষ্ট উপাদানটাকে নেওয়ার জন্য বিভিন্ন রকম কিন্তু স্যাম্পলিং টাইপ হয়ে থাকে। তো এখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, তবে এখানে যেহেতু র্যান্ডমলি করা হচ্ছে তাই এটার নাম হবে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এবারে চলে আসি পরবর্তী প্রশ্ন, কি বলছে, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ কি? ভালো করে যদি এই টার্মটাকে দেখো, এক্স পোস্ট মানে কি, কারোর পরবর্তী, ফ্যাক্ট মানে কি, ঘটনা। তো একটা সাধারণ যদি আমরা ইমাজিনেশন থেকে চলে আসি, এক্স পোস্ট ফ্যাক্টো মানে কোনো একটা ইনসিডেন্টের পরবর্তী ঘটনা বলছে। তো দেখো বলছি এখানে রিসার্চ ক্যারিড আউট প্রায়র টু দ্য ইনসিডেন্ট, প্রায়র মানে হচ্ছে আগে, তাহলে এই অপশনটা কিন্তু আমাদের হবে না, কারণ আগে এখানে কোনো মতোই নয়, কারণ পোস্ট মানে হচ্ছে পরবর্তী। রিসার্চ ক্যারিড আউট আফটার দ্য ইনসিডেন্ট, অর্থাৎ রিসার্চটা যেটা কোনো ঘটনা ঘটে যাওয়ার পরেই করা হচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের কিন্তু
রাইট অ্যান্সার হতে পারে। দেখি বাকি অপশনগুলো কি বলেছে। রিসার্চ ক্যারিড আউট কিপিং ইন মাইন্ড দ্য পসিবিলিটিজ অফ এন ইনসিডেন্ট, একটা ইনসিডেন্টের কোনো পসিবিলিটি আছে কি না সেরকম ভেবে এগিয়ে যাওয়া না। এক্সপোজড ফ্যাক্ট মানে হচ্ছে যেটা রিসার্চ হয়ে গেছে, ওকে, রিসার্চ যেটা হচ্ছে কোনো ঘটার পরে অর্থাৎ কি ঘটনা হয়েছে তারপরে কেমন হতে চলেছে এরকম নয়, পসিবিলিটির উপরে নয়, অর্থাৎ ঘটনাটি হয়ে গেছে তারপরে যদি হয় সেটাকে বলা হয় এক্সপোজড ফ্যাক্ট। তাহলে এটাই হবে, নান অফ দি নয়, আমাদের অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 9-এ আসি। এ লটারি মেথড, লটারি কেমন হয়? দেখা যাচ্ছে যে একটা 100টি টিকিট রয়েছে যার মধ্যে একজন ফার্স্ট, সেকেন্ড, থার্ড রয়েছে। তো এখানে লটারি যে মেথডটা কেমন হয়? এরিয়া স্যাম্পলিং, একটা পার্টিকুলার এরিয়া দখল করে করা হচ্ছে না। দেখো এরিয়া স্যাম্পলিং সাধারণত কোনো নির্দিষ্ট, এটা আমরা বলতে পারি জিওগ্রাফিক্যাল স্পেকট্রামে হয়ে থাকে, তাহলে এটা আমরা এরিয়া স্যাম্পলিংটা বলতে পারি না। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটা কিন্তু অনেকটা যথার্থ। দেখো র্যান্ডমলি করা হচ্ছে, এখানে সিম্পলি করা হচ্ছে। র্যান্ডমলি মানে কি, এই যে 100 জনের মধ্যে যে কেউ হতে পারে, কারণ লটারি তো এরকম হয়ে থাকে, তাহলে এটা আমরা অনুমান করে যেতে পারি। নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ যেখানে কোনো সম্ভাবনা থাকতে পারে না, একবারে কনফার্ম না, এখানে তো প্রবাবিলিটি রয়েছে যে কেউ হতে পারে, তাহলে নন প্রবাবিলিটি কি করে হবে না। পারপসিভ স্যাম্পলিং, অর্থাৎ উদ্দেশ্য প্রণীতভাবে না, লটারি মানে হচ্ছে ভাগ্যে যারা আছে, তাই আমরা বলতে পারি যে স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 10 কি বলছে, বলছে ইন ডেসক্রিপটিভ রিসার্চ, ডেসক্রিপটিভ মানে হচ্ছে আমরা বলতে পারি বর্ণনামূলক রিসার্চ। দ্য প্রাইমারি ডাটা, সাধারণত প্রাইমারি ডাটা ক্যান বি অবটেন থ্রু, আমরা প্রাইমারি ডাটাটাকে কিভাবে আমরা পাবো। ওকে, ডেসক্রিপটিভ মানে হচ্ছে আমরা যেখানে খুব বিস্তৃতভাবে আমরা রিসার্চ করব। ডেসক্রিপটিভ রিসার্চ, হ্যাঁ, অবজারভেশন, অবশ্যই আমরা ডেসক্রিপটিভ রিসার্চ যখন করি আমরা পর্যবেক্ষণ ভালো করে করি, তাই না। তারপরে বলছে ডাইরেক্ট কমিউনিকেশন উইথ রেসপন্ডেন্টস ইন ওয়ান ফর্ম অর অ্যানাদার, আমরা ডাইরেক্টলি কিন্তু যখন ডেসক্রিপটিভ রিসার্চ করতে চাই ডাইরেক্টলি কিন্তু আমরা কোন পার্টিকুলার জিনিসটার সাথে কারটা সম্পর্ক রয়েছে সবগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি আমরা করে থাকি, ডাইরেক্ট কমিউনিকেশনও করে থাকি এখানে। ওকে, তারপরে দেখো পার্সোনাল ইন্টারভিউ, যখন ডেসক্রিপটিভ রিসার্চ করতে যাই আমরা কিন্তু পার্সোনাল ইন্টারভিউ নিই। আচ্ছা তোমাদের ঘরে এরকম আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সামারাইজ করতে পারি, অর্থাৎ এই পরিবারের এই পরিস্থিতির পেছনে কি আমরা রিসার্চ করছি, তো সেখানে অবজার্ভ করলাম পরিবারটাকে। আচ্ছা ওকে, এই পরিবারে তাহলে মোট 1 জন মেম্বার, এর মধ্যে কে কে কাজ করে অবজার্ভ করছি। তারপরে কমিউনিকেশন করছি যে এই ব্যক্তির সাথে কার সম্পর্ক কি, তারপরে আবার দেখছি পার্সোনাল ইন্টারভিউ নিচ্ছি, অর্থাৎ সবার সামনে একটা ইন্টারভিউ নিলাম আর পার্সোনালি একে অপরকে আলোচনা করছি যে তুমি বলো তার সম্পর্কে কি, এইসব নিয়ে অবশেষে তারপরে আমরা একটা ডেসক্রিপটিভ একটা সিদ্ধান্তে উপনীত হলাম। তো এই 3টা জিনিস কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চে করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে অপশন ডিটাকে ধরবো, অল অফ দি অ্যাবাভ, কারণ রয়েছে, তাহলে অপশন 10-এর ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারা বলছে মিনিং অফ র্যান্ডমাইজেশন, অর্থাৎ র্যান্ডমলি যে আমরা কোনো কিছু করে থাকি তার অর্থ যাচাই করছে। অর্থাৎ র্যান্ডম মানে কি, র্যান্ডম মানে হচ্ছে ইচ্ছেপূর্ণভাবে যে কেউ হতে পারে, র্যান্ডমলি আমরা কোনো নির্দিষ্ট না করে। দেখো এখানে কি বলছে, দ্য এলিমেন্ট অফ পপুলেশন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স টু বি ইনক্লুডেড ইন দ্য স্যাম্পল, অর্থাৎ যদি 100 জন যদি আমরা যদি দেখে থাকি গ্রুপে রয়েছে, তাদের মধ্যে 100 জনেরই চান্স থাকে যে কেউ তার মধ্যে পড়তে পারে। আমি যখন বলছিলাম যে 1 থেকে 10 ওই পিজি পড়ছিল 10 জন ছাত্র, তাদের মধ্যে 1ও চান্স পাওয়ার সুযোগ ছিল, 3ও ছিল, 2ও ছিল, সবারই চান্সের সুযোগ থাকে, তাই না, যে কেউ হতে পারে। তাহলে এটা কিন্তু হবে র্যান্ডমাইজেশনে। বি বলছে দ্য সিলেকশন অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম পপুলেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এখানে আমি যখন সিলেক্ট করছি আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করছি, আমার যাকে ইচ্ছে, কাউকে কিন্তু আমাকে প্ররোচিত করছে না, এই আমাকে নাও, আমাকে আগে থেকে বলেনি। এখানে কোনো বলতে পারি যে পার্সোনাল কন্ট্যাক্ট নেই, এখানে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্টলি আমি কিন্তু সিলেক্ট করছি। অবশ্যই র্যান্ডমাইজেশন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে। দ্য ম্যাথড ইজ ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস, অবশ্যই এখানে আমার ব্যক্তিগত পছন্দের কিছুই নেই। আমার ব্যক্তিগত, আমরা যখন দেখি যে আমাদের 4টি অপশনের মধ্যে পরীক্ষায় কোনোটি আমাদের কিন্তু জানা নেই, তখন কিন্তু আমরা এই র্যান্ডমাইজেশন করে যাই, যে কোনো একটা তুক্কা মেরে নিই, তাই তো। তাই এটাকে বলা হয় যে এখানে আমরা কোনো ব্যক্তিগত কোনো আমাদের কোনো যে এইটা উত্তর সঠিক
মনে হচ্ছে কিনা আমাদের কিন্তু ভাবনা যখন না থাকে তখন আমরা কিন্তু যে কোনো একটা করে দিই। তাহলে এখানে কিন্তু সেই তিনটে অপশনই হচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে অল অফ দি অ্যাবাভ এটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ইলেভেনে দেখে রাইট অ্যান্সার হচ্ছে ডি। এরপরে চলে আসি দ্য লজ অফ ইন্ডাকশন। লজ অফ ইন্ডাকশন ওয়ার গিভেন বাই থিঙ্কার্স। দেখো এটা সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এর জন্য প্রশ্ন করতে হয়। তবে একটু বলে দিই যে লস অফ ইন্ডাকশন যেটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি মোশনের ক্ষেত্রে অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বা এই ক্ষেত্রে হয়ে থাকে। এটা মূলত মিল দিয়েছিল, মিলের এটার অ্যান্সার ছিল। তো এটা একটু দেখে নিতে হবে তোমাদেরকে যে এটা থিওরিটিক্যাল প্রশ্ন ছিল, এটা এখানে কোনো বোঝানোর কিছুই নেই, জাস্ট মিল হচ্ছে রাইট অ্যান্সার ইন্ডাকশনের ক্ষেত্রে। তোমাদের কয়েকটা জিনিস আলো তাপ এগুলো কিন্তু তোমরা আগে থেকে জানো, এগুলো নিয়ে রয়েছে। এবারে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, এই যে এ ডিসরাপশন ইন দ্য কমিউনিকেশন প্রসেস। এবারে সরাসরি আমরা কমিউনিকেশন চলে গেলাম, যে কমিউনিকেশন যখন হয় তখন যদি কোনো মানে বলা হয় বাধা, ডিসরাপশন মানে হচ্ছে বাধা, তো তাকে আমরা কি বলবো? ট্রান্সগ্রেশন, ওয়াল, নয়েজ, ফিডব্যাক। যারা কমিউনিকেশন নিয়ে জানো তারা ইজিলি বলতে পারবে নয়েজ বলা হয়। কমিউনিকেশন যখন আমরা যখন দেখি যে কমিউনিকেশন ব্যাহত হচ্ছে তখন কিন্তু কমিউনিকেশনে কিন্তু আমরা বলতে পারি যে ওখানে নয়েজ বেশি আছে, ক্লিয়ার, নয়েজ তখন থাকে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট চলে আসছি, নেক্সট হচ্ছে হু সেজ, কে বলেছে, দ্যাট ইন হুইচ কোথায় গেল, ইন হু সেজ হোয়াট ইন হুইচ চ্যানেল টু হুম উইথ ইফেক্ট। অর্থাৎ কে বলেছে যে পার্টিকুলার আসি কোশ্চেনটা একটু শর্ট মনে হচ্ছে, এই যে হু সেজ হোয়াট ইন, মানে এটা একটা জিনিস আছে, মানে এখানে হু সেজ হোয়াট ইন হুইচ চ্যানেল টু হুম উইথ হোয়াট ইফেক্ট। এটা একটি অ্যাকচুয়ালি একটা সূত্র, এটা যদি আমি তোমাকে ডিফাইন করে তোমরা বুঝতে পারবে যে এখানে এটা কার মডেল ছিল, ল্যাসওয়েলের মডেল ছিল। তো এই ল্যাসওয়েলের মডেল অফ কমিউনিকেশনে কতগুলো এলিমেন্ট আছে, প্রশ্ন হচ্ছে হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন দ্য অ্যাবাভ মডেল। তো এখান থেকে ক্লিয়ারলি দেখো এখানে হচ্ছে প্রথমত আমি যেটা বলছিলাম একটু, হু হচ্ছে হু, কে, সেজ হোয়াট কি বলছে, ইন হুইচ চ্যানেল কোন মিডিয়ামে, টু হুম কাকে, উইথ হোয়াট ইফেক্ট। হু হচ্ছে সেন্ডার এক, সেজ হোয়াট এটা হচ্ছে মেসেজ দুই, ইন হুইচ চ্যানেল মিডিয়াম, টু হুম রিসিভার, উইথ হোয়াট ইফেক্ট অর্থাৎ তার ইনকোডিং স্টাইল। তাহলে 1 2 3 4 5 5টি, তাহলে এখানে আমার অ্যান্সার হচ্ছে 5। অর্থাৎ এখানে যদি তোমরা এটা থিওরিটিক্যালি যদি চলে আসো প্রথমেই লেখা থাকে যে ল্যাসওয়েল মডেলে মোট 5টি এলিমেন্ট আছে, তো সেই এলিমেন্টগুলো এখানে দিয়ে দিয়েছে অলরেডি। হু সেজ হোয়াট ইন হুইচ চ্যানেল টু হুম উইথ হোয়াট ইফেক্ট, ক্লিয়ারলি বোঝা গেল। এবারে চলে আসি ইন ওয়াইফাই, ফাই স্ট্যান্ডস ফর, এটাও একটা কমন একটা প্রশ্ন। ফাই এখানে ফায়ার ওয়ালকে সাজেস্ট করছে, খুব ইজি প্রশ্ন ছিল। যারা কমিউনিকেশন নিয়ে যারা আমরা আলোচনা দেখেছো সেখানে কিন্তু এগুলো নিয়ে আলোচনা রয়েছে অলরেডি। নেক্সট, হু রিসিভড দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইন 2014। তো এটা একটু ভালো করে, এগুলো কিন্তু একটু কমন একটা আমরা জেনারেল নলেজ বা জিকে নলেজ বলে থাকি। তো এখানে খুব ইজিলি আমরা জানি যে 2014 সালে কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা পেয়েছিল শশী কাপুর রাদার। তো এখানে দেখো এই যে জিকে জেনারেল নলেজটি এটা কিন্তু 2015 সালের প্রশ্ন, তো তার রিসেন্ট প্রশ্ন তার আগের বছর কে পেয়েছিল সেটা থাকবে। তো এখনকার সময় কিন্তু রীতিমতো এইসব টাইপের প্রশ্ন আসা কিন্তু বন্ধ হয়ে গেছে, এরকম প্রশ্ন প্রায় আসে না বলতে পারি। তাই এত নিয়ে ভাবার দরকার নেই যে তোমরা এখন আবার জিকে পড়তে শুরু করবে, দরকার নেই, বাদ দাও এগুলো। এডুকেশনাল টিভি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া, অর্থাৎ শিক্ষামূলক টিভি কবে ভারতে প্রচলন হয়েছিল। দেখো এটা একটা প্রশ্ন যেটা জানতে হবে, এটাও কিন্তু এরকম ধরনের প্রশ্ন এখন আসা বন্ধ হয়ে গেছে, থিওরিটিক্যাল প্রশ্ন। এটা 1959-এ এসছে, ওকে। তো এরকম একেবারে সাল ধরে প্রশ্ন আসা এগুলো কম আসে। তো এগুলো 2015 সালে একটা কমন টাইপের ছিল, তাই আমি এই প্রশ্ন ধরনের প্রশ্নগুলোকে তোমাদের পড়তে না বলবো, ঠিক আছে। এখন এরকম ট্রেন্ড নেই যে এরকম জাস্ট কত সালে কি হয়েছিল, তবে এই ক্ষেত্রে এই যে জিকে টাইপের প্রশ্নগুলো কম আসে। এখন কিন্তু তোমাদেরকে এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ তোমার কতটা তুমি কিন্তু পারো বুদ্ধিমত্তা দিন, সেগুলো কিন্তু প্রশ্ন বেশিরভাগ থাকে। এবার 19 দাগের প্রশ্ন দেখো, 19 দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখো বলছে প্লিজ ফাইন্ড দ্য নাম্বার ইন প্লেস কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। তো এখানে এবার একটা রিজনিং চলে এসছে, দেখো 25
এরপরে 22, তারপরে 30, তারপরে 35, মাঝে এইখানে বলতে হবে এখানে কি আছে। দেখো একটু কনসিয়াসলি দেখো, এখানে যে সংখ্যাটি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে খুঁজে পাওয়ার জন্য একটু আমাদেরকে কিন্তু ভালো করে কিন্তু যদি আমরা একটু ট্যাক্টফুলি দেখি, 25, 20, 30, 35, তো দেখো নিয়ার অ্যাবাউট সবার মধ্যে কিন্তু একটা কমন আছে যে এরা 5-এর নামটাই রয়েছে। দেখো 5 5-এ 25, 5 4-এ 20, 5 5 6 30, 5 7-এ 35, তো এখানে নিয়ার অ্যাবাউট দেখো 25 কিভাবে হয়, 25-এর পরে দেখো 5 5-এ আমরা দেখি 5 5-এ 5 ইন্টু 5 কত হয় 25, ডাইরেক্ট হয়ে গেছে। ওকে, তো তারপরে দেখো এটা 20টা কিভাবে হয়, এখানে 5 ছিল, তার থেকে -1 করি, -1, তাহলে 5 4-এ 20, তাহলে এখানে 5 তো থাকছে, তো তার যে ডিমিনিটিটা এখান থেকে একটা কমে 4 এলো, তাহলে 5 4-এ 20, তো এখানে +2 যোগ করা হয়েছে, +2 যোগ করে আমার এটা এসছে। এবারে বলছে 30-এর পরে 5, এটা কি 5 6-এ হয়, 5 গুণিতক 6 সমান 30 হয়, 5 6 30, নো প্রবলেম। তো আমার এটাকে আবার একটা -1 করি, -1, তো এখানে 5 গুণিতক 5 সমান কত 25। এবার এখানে কি করেছিলাম, +2 নিয়েছিলাম, তাই তো 22 হয়েছিল, তো +2 অ্যাড করি, সমান কত হচ্ছে 27, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 27। দেখো এখানে অপশন রয়েছে কিনা, অপশন সি হলো, একটু বুঝতে হবে। এবারে 35 রয়েছে, 35 কত হয় 5 7-এ, 5 7-এ 35, তো যদি দিত আমাকে আবার সেই মাইনাস, এইখানে যদি আমার জিজ্ঞাসা থাকতো -1 করতে হতো, তাহলে 5 গুণিতক 6 হতো সমান 30 হতো, +2 হতো সমান 32 হতো, এরপরে 32 হতো, যদিও আমার এখানে এটা দেয়নি, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এরকম হতে পারে। ক্লিয়ার? নেক্সট দেখো, এবারে 20-এর দাগে প্রশ্ন আসে, একটু দেখো এগুলো বুদ্ধি খাটালেই হবে। কি বলছে দেখো, বলছে ইন স্কুল একটা স্কুলে 391 জন ছেলে আর 323 জন হচ্ছে মেয়ে, তাহলে কত হলো 391 জন ছেলে এবং 323 জন মেয়ে। তো এদেরকে বলা হয়েছে ডিভাইডেড ইন্টু দ্য লার্জেস্ট পসিবল ইকুয়াল ক্লাসেস সো দ্যাট দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন ইচ ক্লাস। তো ক্লাসে ভাগ করতে বলেছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্লাসেস, তো এখানে কোনটা ক্লাস হলে মোটামুটি এতজন সংখ্যা হয়ে যাবে, মানে এই মোটামুটি এভারেজ চলে আসবে, ইকুয়াল ক্লাসেস হবে, ঠিক আছে, আমি যদি ক্লাসে ভাগ করে নিই। তো ছেলেদের জন্যে দেখো 391 জন ছেলে রয়েছে, তো তাদেরকে কটা ক্লাস লাগবে মোটামুটি, তাহলে ইকুয়াল থাকবে মোটামুটি। দেখো আমরা যদি এইখানে 391 রয়েছে, এটাকে যদি আমরা যদি এখানে অপশনগুলো দেখি, তো 23 22 17, তো দেখছি 23 আর 17, তো আমার এইখান থেকে একটা অনুমান করে নিতে হবে, কারণ আমাদের অপশনগুলো সবসময় বারবার দেখতে হবে যে তাড়াতাড়ি উত্তর করতে গেলে এই অপশনগুলো কিন্তু খুব কাজ দেবে। দেখো এখানে বয়েজ বলতে এখানে দেখতে পাচ্ছি যে একটা জায়গায় 19 রয়েছে, 23 রয়েছে, একটা জায়গায় দেখতে পাচ্ছি আবার 17 রয়েছে, এবারে আবার দেখতে পাচ্ছি এখানে 23 রয়েছে, তো 23 17 19, তো দেখো যদি আমরা যদি দেখি, যদি 23 দিয়ে করি, তাহলে দেখে নিই একটু, 23 একে আমি বেশি দিয়েই করছি আগে, 9 থেকে 3 গুলো 6 হাতে 1, 23 আমরা প্রায় যদি 6 দিতাম, অর্থাৎ 23 3-এ দিতাম, তাহলে কিন্তু চলে আসতো প্রায় নিয়ার অ্যাবাউট এই তোমার 69, তাই না? তো 23 দিলে পাশাপাশি চলে আসছে প্রায়, দেখো 23 দিলে কিন্তু তাড়াতাড়ি চলে আসছে, মানে নিয়ার অ্যাবাউট ওই এক্সট্রা থাকছে প্রায় ওই 8 জন মতো কিন্তু বেশি থাকছে, নো প্রবলেম। আসি এবারে গার্লস দেখি, 19 দিয়ে ধরো 300, এটা আরও একটু যদি ইজি করে দিই তোমাদের আরও সহজ হয়, 323
এখানে 19 দিয়ে আসি, অর্থাৎ 20। তো 2 আমরা জানি যে 16, তাই না? 16, 19 6, সরি এরকম না করে 19 একে করি, ইজি হবে। 19 একে 19। তো এখানে 12 থেকে 9 গেলে 3, তাই তো? 12 থেকে 9 গেলে 3, তাহলে এখানে 2 থেকে গেলে 13, 3 নামলো। তারপরে দেখো 19 6, হ্যাঁ 2 6 বা 19 7 দিলে হয়ে যাবে। 3 হাতে থাকলো 6, 7 6 13, ঠিক আছে। অর্থাৎ এটা 19 দিয়ে ভাগ করলে কিন্তু কেটে যাচ্ছে। 23, এখানে 23 ছিল, এখানে আবার দেখে নিই, 6 1, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 19 আর 23, তো 23 জন ছেলে ভাগ যদি দল করি আর মেয়ে করি 19 জন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এই অ্যান্সারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, একটু টাইম লেগে যাচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে, এবং প্রশ্নের জায়গায় করছি তো এখানে ঘাটাও হয়ে যাচ্ছে। আপাতত 20টা প্রশ্ন থাক আজকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব, ঠিক আছে?